হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 44 নম্বর প্র্যাকটিস সেট। আমরা এর আগে অলরেডি 43টা প্র্যাকটিস সেট আলোচনা করে ফেলেছি। তোমরা যদি আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে একটু আগের ক্লাসগুলি দেখে নিও। এই ক্লাসটি আমাদের ঠিক প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়, সোম মঙ্গল বুধ এই 3 দিন হচ্ছে। তাহলে তোমরা এই 3 দিন কিন্তু ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের এই প্র্যাকটিস সেটের যে সিরিজটা সেটা দেখতে থাকো, কারণ এই সিরিজে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে এক্সপ্লেন করে তোমাদের সামনে অ্যান্সারগুলো প্রোভাইড করব। তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো মাই লাইফ আত্মজীবনী কার লেখা, অর্থাৎ মাই লাইফ এটি কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা, মার্গারেট থ্যাচার, বিল ক্লিন্টন নাকি বিল গেটস? তাহলে তোমরা প্রত্যেকেই যারা অ্যান্সারগুলো দিতে পারবে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারগুলো একটু নিজেরা প্রথমে করে জানাও, তারপর আমি তোমাদের অ্যান্সারটা প্রোভাইড করব। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাই লাইফটি হলো বিল ক্লিন্টনের আত্মজীবনী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিল ক্লিন্টনের আত্মজীবনীর নাম হলো মাই লাইফ। এবং বিল ক্লিন্টন কে ছিলেন? বিল ক্লিন্টন ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট ছিলেন। তিনি আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট ছিলেন এবং তার আত্মজীবনীর নাম হলো মাই লাইফ। এবং এখানে যে নেলসন ম্যান্ডেলা আছেন, সেই নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীটির নাম তোমরা মনে রাখবে, সেটি হলো লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম হলো নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম। এছাড়াও সম্প্রতি যে সমস্ত আত্মজীবনীগুলো রিলিজ করেছে সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তাদের মধ্যে যে সমস্ত ইম্পর্ট্যান্টগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। যেমন গ্রেটা থানবার্গ, ইনি একজন যেটা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, তার আত্মজীবনীর নাম হলো আওয়ার হাউস ইজ অন ফায়ার। আওয়ার হাউস ইজ অন ফায়ার 2020 সালে এটা রিলিজ হয়েছে। এলটন জনের আত্মজীবনীর নাম হলো মি, এটা 2019-এ রিলিজ হয়েছে। অনুপম খেরের আত্মজীবনীর নাম হলো লেসেন্স লাইফ টট মি আননোয়িংলি। লেসেন্স লাইফ টট মি আননোয়িংলি খুব ইম্পর্ট্যান্ট, এবং এটাও 2019-এ রিলিজ হয়েছে। এছাড়াও মিচেল ওবামার আত্মজীবনীর নাম হলো বিকামিং, এবং এটি রিলিজ হয়েছে 2018 সালে। তোমরা অবশ্যই এগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, এবং এগুলির ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোনটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নন? অর্থাৎ নিচে এখানে 4টা উপন্যাসের নাম দেওয়া আছে, সেই 4টি উপন্যাসের যেটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নন সেটি তোমাদের বেছে নিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নলিখিত যেগুলি আছে তাদের মধ্যে যে চিত্রা সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, শেষের কবিতাও রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং চিত্রাঙ্গদাও রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে এখানে যেটা আছে অপশান বি কপালকুণ্ডলা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি কপালকুণ্ডলা, কারণ কপালকুণ্ডলার লেখক হলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কপালকুণ্ডলা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন, সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য কতজন ভারতরত্ন পেয়েছেন? তাহলে এখনো পর্যন্ত সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য মোট কত ভারতরত্ন পেয়েছেন? তোমাদের এটি অ্যান্সার করতে হবে। 2 জন, 3 জন, 4 জন নাকি 6 জন? তাহলে তোমরা যারা প্রত্যেকে অ্যান্সারটা পারবে একটু দেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য এখনো পর্যন্ত মোট ভারতরত্ন পেয়েছেন 6 জন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখনো পর্যন্ত মোট 6 জন কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারতরত্ন পেয়েছেন। তাহলে তারা কে কে? সেই 6 জন হলেন, প্রথম সঙ্গীতের জন্য সর্বপ্রথম যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি ছিলেন এম.এস. শুভলক্ষ্মী। ইনি সর্বপ্রথম সঙ্গীত ক্ষেত্রের জন্য ভারত একটা কোশ্চেন যে এম.এস. শুভলক্ষ্মী প্রথম ছিলেন। তারপর পেয়েছিলেন রবিশঙ্কর, তারপর লতা মঙ্গেশকর, তারপর বিসমিল্লা খান, তারপর ভীমসেন যোশী, এবং সর্বশেষ পেয়েছেন ভূপেন হাজারিকা। সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের জন্য তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এবং এই যে ভারতরত্ন পুরস্কার, এটা হলো ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অনার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন পেয়েছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ নাকি ভিভি গিরি? অর্থাৎ নিম্নলিখিত 4 জন রাষ্ট্রপতির মধ্যে, মানে প্রাক্তন রাষ্ট্রপতির মধ্যে কোন রাষ্ট্রপতি হওয়ার আগেই ভারতরত্ন পেয়েছেন? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগেই ভারতরত্ন পেয়েছেন। কারণ ভারতরত্নটা
দেওয়া শুরু হয়েছিল 1954 খ্রিস্টাব্দ থেকে 1954, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম যিনি ভারতরত্ন পেয়েছিলেন, এবং তার সাথে আর দুজন যিনি ভারতরত্ন পেয়েছিলেন তারা ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী এবং সিভি রমন। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালচারী এবং সিভি রমন এরা তিনজনেই প্রথম ভারতরত্ন পেয়েছেন 1954 সালে 1954, এবং 1954 সাল থেকে এই ভারতরত্নটা দেওয়া শুরু হয়েছিল। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন ইন্ডিয়ান প্রেসিডেন্ট হয়েছিলেন কখন? 1962 খ্রিস্টাব্দে, 1962, আফটার রাজেন্দ্র প্রসাদের পরে কিন্তু 1962 খ্রিস্টাব্দে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আই এম দ্য স্টেট, এই উক্তিটি কার? আই এম দ্য স্টেট অর্থাৎ আমি রাষ্ট্র, এই উক্তিটি কে দিয়েছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আই এম দ্য স্টেট, এই উক্তিটি হলো লুইস ফর্টিনের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুইস ফর্টিন এই মন্তব্যটি করেছিলেন আই এম দ্য স্টেট, এবং লুইস ফর্টিন কে সান কিংও বলা হয়, তিনি সান কিং নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ফ্রান্সের একজন মোনার্চ, অর্থাৎ ফ্রান্সের রাজা ছিলেন, এবং তার আমলেই কিন্তু সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স একটা ডমিনেন্ট পাওয়ার হিসেবে পরিচিত ছিল, এবং আর্টস এবং সায়েন্সের দিক থেকে সেটা সমস্ত কান্ট্রি বা সমস্ত দেশের লিডার ছিল। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ভারতে কতদিন ছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন, এবং আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে, 327 খ্রিস্টপূর্বাব্দে, এবং তিনি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতে যে ডায়নেস্টিটা ছিল সেটা ছিল নন্দ ডায়নেস্টি, এবং নন্দ বংশের শেষ রাজা ধননন্দ ছিল সিংহাসনে, এবং তখনই তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন, এবং তিনি মারা গিয়েছিলেন, মনে রাখবে তোমরা, 323 খ্রিস্টপূর্বাব্দে। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা গিয়েছিলেন, এবং তিনি ব্যাবিলনে মারা গিয়েছিলেন আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? অর্থাৎ কুমেরু বা আন্টার্কটিকাতে ভারতের কিছু কিছু গবেষণা কেন্দ্র আছে, তাদের মধ্যে ভারতের যে তৃতীয় গবেষণা কেন্দ্র সেটির নাম কি? হিন্দ, অক্ষ, ভারতী নাকি ইন্দ্রপ্রস্থ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুমেরু বা আন্টার্কটিকাতে ভারতের যে তৃতীয় গবেষণা কেন্দ্র সেটি হলো ভারতী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতী। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে কুমেরুতে ভারতের মোট 3টি গবেষণা কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে যেটি প্রথম গবেষণা কেন্দ্র সেটি শুরু হয়েছিল 1983 খ্রিস্টাব্দে 1983-তে, সেটির নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী। তাহলে প্রথম গবেষণা কেন্দ্র 1983, তার নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী। দ্বিতীয় গবেষণা কেন্দ্র যেটি আন্টার্কটিকাতে স্থাপিত হয়েছিল সেটা 1990 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং তার নাম ছিল মৈত্রী। এবং যেটা তৃতীয় গবেষণা কেন্দ্র বা লেটেস্ট সেটা 2010 সালে চালু হয়েছিল, এবং তার নাম হলো ভারতী। তাহলে 3টি গবেষণা কেন্দ্র যথাক্রমে হলো দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী, এবং তাদের সালগুলো তোমরা একটু মনে রাখবে, সেগুলো কত সালে স্থাপন করা হয়েছিল। তাহলে লেটেস্ট হচ্ছে ভারতী, এবং প্রথম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট কোশ্চেন, ভারতের এক্সিম ব্যাংকের কাজ কি? অর্থাৎ ভারতের যে এক্সিম ব্যাংক তার মূল কাজ কি? তোমরা অপশানগুলো একটু পড়ো এবং নিজেরাই প্রথমে অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো, তারপর তোমাদের সামনে আমি অ্যান্সারটা একটু এক্সপ্লেন করে দেবো। তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের যে এক্সিম ব্যাংক তার মূল কাজ হলো কিন্তু অপশন সি, ভারতের আমদানি ও রপ্তানির বিষয়ে কিন্তু সেটা দেখভাল করে। তাহলে এক্সিম ব্যাংক কাজ করে আমদানি ও রপ্তানির জন্য, অর্থাৎ ভারতের এক্সিম ব্যাংকের মূল কাজ হলো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এবং এক্সিম ব্যাংকের পুরো নামটা হলো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ডিউরিং দ্য 6 ইয়ার প্ল্যান, অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু এটি প্রতিষ্ঠা হয়েছিল, এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এক্সিম ব্যাংক ছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। সেটি কী ছিল? সেটি ছিল NABARD, 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 অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটাও কিন্তু 1982-তে অর্থাৎ ডিউরিং 6 ইয়ার প্ল্যানেই কিন্তু এস্টাবলিশড হয়েছিল, এটা একটু মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, ভারতের বাইলাডিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত কী উৎপাদনের জন্য? অর্থাৎ বাইলাডিলা পর্বত যেটা আছে সেটা নিম্নলিখিত
কি উৎপাদনের জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়াম, লৌহ আকরিক, বক্সাইট নাকি মাইকা? তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের যে বাইলাডিলা পর্বত সেটি কিন্তু লৌহ আকরিক উৎপাদনের জন্য বিখ্যাত, অর্থাৎ লৌহ আকরিক উৎপাদনের জন্য কিন্তু ফেমাস বাইলাডিলা পর্বত, এবং এই বাইলাডিলা পর্বত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ব্যাংক রেট যে সুদের হারকে বোঝায় সেটি কি? তাহলে ব্যাংক রেটটা কি জিনিস? এটা হচ্ছে ইকোনমিক্সের একটা বেসিক লেভেলের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা তোমাদের বিগত প্রত্যেক বছরেই প্রায় আসে এবং আসার সম্ভাবনাও রয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ব্যাংক রেট যে সুদের হারকে বোঝায় সেটি হলো অপশন বি, অর্থাৎ যে হারে আমাদের রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রিজার্ভ ব্যাংক, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ব্যাংক যে হারে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা অন্য যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলিকে ঋণ দান করে সেই রেটটাকে আমাদের ব্যাংক রেট বলা হয়। আমরা আগের ক্লাসে প্রেজেন্ট যে আমাদের ব্যাংক রেট কত সেটা আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে প্রেজেন্ট যে ব্যাংক রেট, রিপো রেট, রিভার্স রিপো রেট এবং এসএলআর, সিএলআর, এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাদের আগের ক্লাসটি দেখতে পারো, অথবা আমাদের যে আগের ক্লাসের যে পিডিএফ যে সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সঠিক? অর্থাৎ এখানে কিছু কিছু কালচারের নাম দেওয়া আছে এবং সেগুলো কাদের সাথে অ্যাসোসিয়েট দেওয়া আছে, তোমাদের খুঁজে বের করতে হবে নিম্নলিখিত কোনটি সঠিক। তাহলে আমরা যদি দেখি প্রথমত যে অপশানটা আছে সেটা আছে এপিকালচার। এপিকালচার বলতে আমরা কি বুঝি? এপিকালচার বলতে বোঝানো হয় আমাদের যে মৌমাছি পালন বা হানিবি কিপিং, সেটাকেই আমরা এপিকালচার বলি। তাহলে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান এ, এপিকালচার। এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে এটাই সঠিক। বাকি যেগুলো আছে তাহলে একটাও ঠিক নয়। তাহলে আমরা একটু দেখে নেবো, যেমন পিসিকালচার। পিসিকালচার আমরা কাদের বলি? পিসিকালচার মেনলি যেটা রেশমমত হবে না, এটা হবে ফিশ কাল্টিভেশন, অর্থাৎ ফিশের যে কাল্টিভেশন সেটাকে আমরা পিসিকালচার বলি। সেরিকালচার বলা হয় মাছ নয়, সেরিকালচার হবে রেশমমত, রেশমমতের যে কাল্টিভেশন সেটাকে আমরা সেরিকালচার বলি। এবং অ্যাকোয়াকালচার কাকে বলা হয়? যে সমস্ত জলজ প্রাণী আছে তাদের যে পালন সেগুলোকে আমরা অ্যাকোয়াকালচার বলি, সুতরাং এটাও মশা হবে না। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ দ্য হিমালয়া কে বলেছিলেন? অর্থাৎ ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ দ্য হিমালয়া এই স্টেটমেন্টটি কার? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়া এই স্টেটমেন্টটি কিন্তু ভিনসেন্ট স্মিথের নয়, রমেশচন্দ্র মজুমদারেরও নয়, বা জনুয়া সরকারেরও কিন্তু নয়। এটি বলেছিলেন কে এম পানিক্কর, অর্থাৎ কে এম পানিক্কর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে এম পানিক্করই বলেছিলেন ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ দ্য হিমালয়া। নেক্সট কোশ্চেন, রটেন এগসের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? অর্থাৎ রটেন এগস অর্থাৎ পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রটন এগস এর মতো গন্ধযুক্ত যে গ্যাস সেটি হলো আমাদের সালফার ডাইঅক্সাইড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালফার ডাইঅক্সাইড গ্যাসের গন্ধ কিন্তু রটন এগসের মতো, অর্থাৎ পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এবং যেটা অ্যামোনিয়া হচ্ছে একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এটা তোমরা একটু মনে রাখবে। আর অক্সিজেন যেটা আমাদের কোনো গন্ধহীন, এটার কোনো গন্ধ নেই, এটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে সহায়ক। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? অর্থাৎ আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন, সেই মাইটোসিস কোষ বিভাজনটা মূলত 4টি ভাগে হয়, এবং মাইটোসিস কোষ বিভাজনের মূলত 4টি দশা আছে। সেই 4টি দশা কী কী? সেগুলি হলো প্রোফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ এবং টেলোফেজ। অর্থাৎ এই 4টি দশার মাধ্যমে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটি সংঘটিত হয়। তাদের মধ্যে যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় সেটি হলো অ্যানাফেজ দশা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে অ্যানাফেজ দশা যেটা হচ্ছে থার্ড ফেজ, এই থার্ড ফেজেই কিন্তু সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়ে যায় একে অপরের থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয়, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব ইম্পর্ট্যান্ট এবং একটা কমন কোশ্চেন। তাহলে এক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই জানো এটার কারেক্ট অ্যান্সার। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যে রূপান্তরটি হয় সেটি কিন্তু সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি বা আলোক শক্তি সেটি রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জিতে কিন্তু কনভার্ট হয়ে যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? শেয়ার বাজার অর্থাৎ শেয়ার মার্কেট যেটা আছে সেটা কন্ট্রোল করে কে? সেবি, আরবিআই, এসবিআই নাকি বিএসসি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে শেয়ার বাজার সেটা কিন্তু কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে সেবি। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটাই কিন্তু আমাদের যে শেয়ার বাজার, শেয়ার মার্কেট সেটাকে রেগুলেট করে। তাহলে এক্ষেত্রে তোমরা যে মনে রাখবে আমাদের যে মানি মার্কেট,
মানি মার্কেট সেটাকে কিন্তু রেগুলেট করে আরবিআই। তাহলে আরবিআই রেগুলেট করে আমাদের মানি মার্কেট এবং সেবি রেগুলেট করে আমাদের শেয়ার মার্কেট। এবং এই যে সেবি এর ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে একটা এস্টাবলিশড হয়েছিল 12 এপ্রিল 1988-এ, অর্থাৎ 1988 সালের 12 এপ্রিল এটা ফার্স্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল। কিন্তু এটা স্ট্যাটুটরি বডি হয়েছিল কখন? 30শে জানুয়ারি 1992 সালে। 30শে জানুয়ারি 1992 সালে এটি একটি স্ট্যাটুটরি বডিতে রূপান্তরিত হয়েছিল বাই সেবি অ্যাক্ট 1992। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে 1992, 1992 সাল। এবং এর যে হেডকোয়ার্টার সেটি মুম্বাইয়ে অবস্থিত। এবং এর যে প্রেজেন্ট চেয়ারম্যান আছেন তিনি হলেন অজয় তেগি। অজয় তেগি হলেন সেবির প্রেজেন্ট চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 2020 এর থিম কী ছিল? তাহলে প্রত্যেক বছর আমাদের ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমরা সেলিব্রেট করি, এবং এই যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সেটা 2020 থিম কী ছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 2020 এর যে থিম ছিল সেটি ছিল দ্য নার্স অ্যান্ড দ্য ডায়াবেটিস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য নার্স অ্যান্ড দ্য ডায়াবেটিস ছিল 2020 ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এর থিম, দ্য নার্স অ্যান্ড দ্য ডায়াবেটিস। এবং এটা প্রত্যেক বছর আমরা 14ই নভেম্বর কিন্তু পালন করি। এই ডেটটা তোমরা অবশ্যই মনে রাখবে, 14ই নভেম্বর প্রত্যেক বছর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 কে পেলেন? তাহলে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ যেটা 2020 সেটি সম্প্রতি কে পেলেন? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 কিন্তু সম্প্রতি পেলেন অপশান এ সাদাত রহমান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাদাত রহমান সম্প্রতি 2020 ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ কিন্তু পেলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই যে সাদাত রহমান তিনি কিন্তু 2020 ইন্টারন্যাশনাল পিস প্রাইজ পেলেন। তিনি হলেন 17 বছর বয়সী এবং তিনি বাংলাদেশের বাসিন্দা। হি ইজ ফ্রম বাংলাদেশ। এবং তাকে এই পুরস্কারটি ডিজিটালি কিন্তু তুলে দিলেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই কে ছিলেন? মালালা ইউসুফজাই ছিলেন 2014 সালের যে নোবেল পিস প্রাইজ তার উইনার ছিলেন। এবং তিনিই বাংলাদেশের সাদাত রহমান, যার বয়স 17 বছর, তাকেই ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজটি কিন্তু তুলে দিয়েছিলেন ডিজিটালি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে স্ট্যাচু অফ পিসের উদ্বোধন করলেন? তাহলে সম্প্রতি আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে রাজ্যে স্ট্যাচু অফ পিসের উদ্বোধন করলেন সেটি হলো অপশন বি রাজস্থান। অপশন বি রাজস্থানেই কিন্তু সম্প্রতি স্ট্যাচু অফ পিসের উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন অশোক গেহলট এবং রাজস্থানের প্রেজেন্ট গভর্নর হলেন কালরাজ মিশ্রা। তোমরা অবশ্যই এগুলি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পিএম কুসুম কোন মন্ত্রক শুরু করেছে? তাহলে যে মিনিস্ট্রি বা যে মন্ত্রক আমাদের যে একটা স্কিম পিএম কুসুম, এই স্কিমটি চালু করেছে সেই মন্ত্রকটি কি মন্ত্রক? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে মন্ত্রক বা যে মিনিস্ট্রি সম্প্রতি পিএম কুসুম শুরু করেছে সেটি হলো মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সম্প্রতি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি কিন্তু পিএম কুসুম স্কিমটি চালু করেছে। এবং প্রেজেন্ট মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আছেন রাজকুমার সিং। রাজকুমার সিং কিন্তু প্রেজেন্ট মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আছেন। তাহলে প্রেজেন্ট মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কে আছেন? প্রেজেন্ট মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আছেন স্মৃতি জুবিন ইরানি। এবং প্রেজেন্ট মিনিস্টার অফ এগ্রিকালচার এবং মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্টে আছেন নরেন্দ্র সিং তোমার। তোমরা অবশ্যই আমাদের যে প্রেজেন্ট মিনিস্ট্রিগুলি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ 10 বছরের গোল্ডেন ভিসা কার্যকরী করলো? তাহলে সম্প্রতি যে দেশটা গোল্ডেন ভিসা কার্যকরী করলো 10 বছরের জন্য সেটি কোন দেশ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি যে দেশ 10 বছরের গোল্ডেন ভিসা কার্যকরী করলো সেটি হলো সংযুক্ত আরব এমিরেটস, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই কিন্তু সম্প্রতি 10 বছরের গোল্ডেন ভিসাটাকে কার্যকরী করলো। এবং ইউএর যে ক্যাপিটাল সেটা হলো আবুধাবি। আবুধাবি হচ্ছে ইউএইর ক্যাপিটাল এবং ইউএইর হচ্ছে সবথেকে লার্জেস্ট সিটি কিন্তু দুবাই। এটা তোমরা মনে রাখবে, ক্যাপিটাল আবুধাবি এবং লার্জেস্ট সিটি হলো দুবাই। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত হাউ টু বি এ রাইটার বইটির লেখক কে?
তাহলে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটির নাম হলো হাউ টু বি এ রাইটার। হাউ টু বি এ রাইটার এর যে লেখক তিনি কে ছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি প্রকাশিত হাউ টু বি এ রাইটার বইটির লেখক হলেন রাস্কিন বন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে রাস্কিন বন্ড কিন্তু সম্প্রতি হাউ টু বি এ রাইটার বইটি লিখেছেন এবং এটি সম্প্রতি প্রকাশিত হলো। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবে চেতন ভগতের একটা সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম কি? চেতন ভগতের একটি সম্প্রতি প্রকাশিত বই হলো ওয়ান অ্যারেঞ্জড মার্ডার। খুব ইম্পর্ট্যান্ট বই এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এটা চেতন ভগতের লেখা ওয়ান অ্যারেঞ্জড মার্ডার। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক? তাহলে ক্যালামাইন নিম্নলিখিত কোন ধাতুর আকরিক? টিন, ম্যাগনেসিয়াম, দস্তা নাকি তামা? তাহলে এক্ষেত্রে তোমরা সর্বদাই মনে রাখবে ক্যালামাইন যে ধাতুটির আকরিক সেটি হলো দস্তা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি দস্তা বা জিঙ্কের আকরিক হলো ক্যালামাইন। তাহলে আমরা বাকি যেগুলো আছে সেগুলোর আকরিকগুলো একটু দেখে নেব। যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আকরিকগুলো কী কী? ম্যাগনেসিয়ামের আকরিকগুলি হলো ম্যাগনেসাইট, ডোলোমাইট, ব্রুসাইট এবং সার্পেন্টিনাইট। এগুলো হলো ম্যাগনেসিয়ামের আকরিক। টিনের যে আকরিক সেটি হলো স্যাসিস্টারাইট অর টিনস্টোন, বা এটাকে টিনস্টোনও বলা হয় এবং এই যে সংকেত সেটা হচ্ছে SnO2। স্যাসিস্টারাইট বা টিনস্টোন হলো টিনের আকরিক এবং যেটা তামা বা কপা তার আকরিক হলো চ্যালকোপাইরাইট, চ্যালকোলাইট, কোভিলাইট এবং ব্রোনাইট। এগুলি হলো আমাদের তামার আকরিক। তোমরা অবশ্যই এই আকরিকগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এবং এর PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশের কথা রয়েছে? অর্থাৎ ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক টেম্পার, এই জিনিসটা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে বা কোন অংশে এটা আছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতীয় সংবিধানের যে অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনা বিকাশের কথা বলা হয়েছে সেটি হয়েছে মৌলিক কর্তব্যতে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে সেখানেই কিন্তু বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশের কথা বলা হয়েছে এবং আমাদের এই যে মৌলিক কর্তব্য এগুলি আমাদের হচ্ছে পার্ট 4A-তে আছে এবং আর্টিকেল 51 এর মধ্যে রয়েছে এবং এটিকে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে আমাদের ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় এবং এটা শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে কিন্তু এটা করা হয়েছিল, শরণ সিং কমিটি। তাহলে এই সমস্ত জিনিসগুলো ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এটা আমাদের পার্ট 4A-তে আছে, আর্টিকেল 51A। 1976 42তম সংবিধান সংশোধনীতে একে ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি? হোয়াইট ভিট্রিয়ল যেটা তার রাসায়নিক সংকেত কি? তাহলে এক্ষেত্রে তোমরা সর্বদাই কিন্তু মনে রাখবে আমাদের যে ভিট্রিয়লগুলি পাওয়া যায় সেগুলো অনেক রকমের ভিট্রিয়ল আছে, তাদের মধ্যে যে হোয়াইট ভিট্রিয়ল সেটির রাসায়নিক সংকেত হলো অপশন এ ZnSO4.7H2O, অর্থাৎ জিঙ্ক সালফেটকে কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের যে আয়রন সালফেট এটা গ্রিন ভিট্রিয়ল নামে পরিচিত, মনে রাখবে। কপার সালফেট এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল নামে পরিচিত এবং যেটা হচ্ছে কোবাল্ট সালফেট এটি কিন্তু রেড ভিট্রিয়ল নামে পরিচিত। তাহলে অবশ্যই তোমরা এই চারটি ভিট্রিয়লকে অ্যাটলিস্ট মনে রাখবে। হোয়াইট ভিট্রিয়ল হলো জিঙ্ক সালফেট, গ্রিন ভিট্রিয়ল হলো আয়রন সালফেট, ব্লু ভিট্রিয়ল হলো কপার সালফেট এবং রেড ভিট্রিয়ল হলো কোবাল্ট সালফেট। নেক্সট কোশ্চেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অর্থাৎ আমাদের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ FTII এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত পুনেতে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত এবং এর প্রেজেন্ট চেয়ারম্যান হলেন শেখর কাপুর ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, EPIC এর পুরো নাম কি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই কিন্তু এর কারেক্ট অ্যান্সারটা একটু জানানোর চেষ্টা করো যে ইপিক এটা আমরা সবাই জানি আমাদের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের একটা EPIC নাম্বার বলে একটা নাম্বার আছে এবং সেখান থেকেই এই ইপিক কথাটা রয়েছে। তাহলে ইপিকের যে ফুল ফর্ম সেটা কি? তাহলে ইপিক বা EPIC এর ফুল ফর্ম হলো ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু ইলেকট্রন ফটো আইডেন্টিটি কার্ড নয়, ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ডও নয়, ইলেকট্রনস ফটো আইডেন্টিটি কার্ডও নয়, এটা হয়ে যাবে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের মক টেস্টের আমরা শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি, সেটি হলো
পেরিস্কোপের কার্যপ্রণালীর নীতিটি কী, অর্থাৎ পেরিস্কোপ যে যে প্রণালীর উপর ভিত্তি করে কাজ করে সেই নীতিটি কী? বিচ্ছুরণ, প্রতিফলন ও ব্যতিচার, প্রতিফলন ও প্রতিসরণ, নাকি শুধুমাত্র প্রতিসরণ? তাহলে এই যে কোশ্চেন, এটা তোমরা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে কারেক্ট অ্যান্সারটা একটু জানানোর চেষ্টা করবে যে পেরিস্কোপের যে কার্যপ্রণালী তার নীতিটি কী, অর্থাৎ কী নীতির উপর ভিত্তি করে পেরিস্কোপটি কাজ করে। অপশান এ, বি, সি নাকি ডি? তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এবং তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আনএকাডেমি হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা এখানে পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ, এছাড়াও প্রত্যেক দিনের একটা ওয়েল স্ট্রাকচার কিন্তু রুটিন ডেলি লাইফে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত নিউ ফিচার্সগুলো তোমরা পাবে, সেগুলো হলো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ইন্টারেক্টিভ ক্লাস, যেখানে পোল সেকশন এবং চ্যাট সেকশন রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটারদের সাথে কিন্তু ইন্টারেক্ট করতে পারবে। এছাড়াও লিডার বোর্ডগুলি তোমাদের সেলফ অ্যানালিসিসে সহায়তা করবে। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, এছাড়া ডুয়েল এডুকেটর ক্লাস। তাহলে তোমরা যারা আনএকাডেমি প্লাস কোর্সটার সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক, তোমাদের জন্য রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এমনকি 2 বছরেরও কোর্স। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে স্পেশাল রেফারেল কোডটি ইউজ করো, সেক্ষেত্রে তোমরা এই সমস্ত রেটের উপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা যদি ফ্ল্যাট 10% ডিসকাউন্টটা অ্যাভেল করে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আনএকাডেমি লার্নিং অ্যাপের ডাউনলোড করে নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে সেখান থেকে রেফারেল কোডটি নিয়ে কিন্তু তোমরা এই কোর্সটি সাবস্ক্রিপশন নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে, অর্থাৎ পরের দিনেও আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর একটা জেনারেল নলেজ যে মক টেস্ট সিরিজ, নেক্সট মক টেস্ট সিরিজটি আলোচনা করব। সেখানেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আলোচনা করব উইথ এক্সপ্লানেশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কাইন্ডলি একটু শেয়ার করে দাও, এবং তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানাও তোমাদের এই সিরিজটা বা এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।